শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য অনেক ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। শুনতে থাকুন গল্প কথার আসরের শ্রুতি পুস্তক অবনীন্দ্রনাথ ঠাকুরের বুড়ো আংলা। এই এপিসোডে প্রথম পরিচ্ছেদ। আমতলী। হৃদয় বলে ছেলেটা নামেই হৃদয়, দয়ামায়া একটুও ছিল না। পাখির বাসায় ইঁদুর, গরুর গোয়ালে বোলতা, ইঁদুরের গর্তে জল, বোলতার বাসায় ছুঁচোবাজি, কাকের ছানা ধরে তার নাকে তার দিয়ে নথ পরিয়ে দেওয়া, কুকুর ছানা বেড়াল ছানার লেজে কাঁকড়া ধরিয়ে দেওয়া, ঘুমন্ত গুরু মহাশয়ের টিকিতে বিচুটি লাগিয়ে আসা, বাবার চাদরে চোর কাঁটা বিঁধিয়ে রাখা, মায়ের ভাঁড়ার ঘরে আমশির হাঁড়িতে আরশোলা ভরে দেওয়া, এমনি নানা উৎপাতে সে মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ সবাইকে এমন জ্বালাতন করেছিল যে কেউ তাকে দু চক্ষে দেখতে পারত না। হৃদয়ের মা বাপ ছিল আমতলী গাঁয়ের প্রজা, দুজনেই বুড়ো হয়েছে। হৃদয় তাদের এক ছেলে, বয়স হলো প্রায় 12 বছর, অথচ ছেলেটা না শিখলে লেখাপড়া, না শিখলে চাষবাসের কাজ, কেবল নষ্টামি করেই বেড়াতে লাগলো। শেষে এমন হলো যে তার বাপ মা বাইরে হাটে মাঠে যাবার সময় হৃদয়কে ঘরে তালা বন্ধ করে কয়েদ রেখে যেত। তখন শীত গিয়ে গরম পড়তে আরম্ভ হয়েছে। গাছে গাছে আমের বোল আর কাঁচা আমের গুটি ধরেছে। পানাপুকুরের চারধার আমরুলি শাকের সবুজ পাতায় ছেয়ে গিয়েছে। আলের ধারে ধারে নতুন দুর্ব, আকন্দ ফুল সবে দেখা দিয়েছে। দূরে শালপিয়ালের তেঁতুল তমালের বনে নতুন পাতা লেগেছে, আর দেখতে দেখতে সমস্ত বন যেন পুরন্ত বাড়ন্ত হয়ে উঠছে। রোদ পাতায় পাতায় কাঁচা সোনার রং ধরিয়ে দিয়েছে। কুয়াশা আর মেঘ সরে গিয়ে মনে হচ্ছে যেন নীল আকাশের কপাট হঠাৎ খুলে গেছে, আর আলো আর বাতাস ছুটে বেরিয়ে এসেছে বাইরে। হৃদয়ের কুলুপ দেওয়া ঘরেও আজ দরমার ঝাঁপগুলোর ফাঁক দিয়ে রোদ উঁকি দিচ্ছে, বাতাস সরু সুরে বাঁশি দিয়ে ঢুকছে। হৃদয় কিন্তু এসব দেখছে না, শুনছেও না। সে চুপটি করে বসে নষ্টামির ফন্দি আঁটছে। কিন্তু গর্ত ফেলে ইঁদুর যে আজ নতুন বসন্তে শুকনো পাতায় ছাওয়া বাদামতলায় রোদ পোহাতে বেরিয়ে গেছে, বেড়ালছানাটা কাঁঠাল তলায় কাঠবেড়ালির সঙ্গে ভাব করতে দৌড়েছে, গোয়াল ঘরের কোপলে গাই তার নেয়াল বাছুরটাকে নিয়ে ল্যাজ তুলে ঢেঁকির মতো লাফাতে লাফাতে মাঠের দিকে দৌড় দিলে ঘুলঘুলি দিয়ে সেটা হৃদয় স্পষ্ট দেখলে। ঘুলঘুলিটার বাইরে একটা ডালিম গাছ। ডালিমের উপরে ময়ূরের মতো রং একটা ছোট কি পাখি এসে শীষ দিতে লাগলো হৃদয়ের নাগালের ঠিক বাইরেটিতে বসে। ও হৃদয়, ও হৃদয়। হৃদয় ঘুলঘুলির ফাঁক দিয়ে কাঁধ পর্যন্ত বাড়িয়ে দিয়েও মাঝের আঙুলের ডগাটি দিয়ে ডালিমটিতে ছোঁয়া ছাড়া আর কিছু করতে পারলে না। পাখি ডালিমের আর এক ডালে সরে বসে এমন খিটখিট খিটখিট করে হেসে উঠল যে হৃদয় একেবারে লজ্জায় মাটি। সে পাখিটাকে ছুঁড়ে মারবার জন্য একটা কিছু খুঁজতে চারদিকে চাইছে, এমন সময় ঘরের কোণে মস্ত দুটো মরচে পড়া তালা আঁটা সুদ্রি কাঠের উপরে পিতলের পাত আর পেরেকের নকশা কাটা বহুকালের সিন্দুকটার দিকে তার নজর পড়ল। যে কুলঙ্গিতে ইঁদুরে চড়া লাল মাটির গণেশ ছোট ঢোলক বাজাচ্ছেন, ঠিক তারই নিচে ঘরের একদিকের দেওয়াল জুড়ে সিন্দুকটা রয়েছে। এত বড় যে মনে হচ্ছে যেন একটা রত্নবেদী। এই সিন্দুকে কি যে আছে তা হৃদয় এ পর্যন্ত দেখেনি, কিন্তু সে জানে তার ঠাকুর দাদা, তার দাদা, তার দাদা, তার আবার দাদার দাদা, এমনি কত পুরুষের বাসন গয়না আর যা কিছু ভালো দামি আশ্চর্য সামগ্রী এই সিন্দুকটায় জমা আছে। লক্ষ্মী পুজোর দিন হৃদয়ের মা এই সিন্দুককে সিঁদুরের ফোঁটা, ধানের শীষ দিয়ে সাজিয়ে পুজো করে ঢিপ ঢিপ প্রণাম করে কতবার হৃদয়কে বলেছেন
দেখিস সিন্ধুকে পা ঠেকাস নে, ওতে লক্ষ্মী আছেন। সিন্দুকটা হৃদয়ের বাপ মা এক একদিন ভাদ্র মাসে ঠেলাঠেলি করে খুলে তার থেকে ভারী ভারী রূপোর গয়না, বেনারসি শাড়ি, কাঁসার বাসন বার করে ঝেড়ে পুঁছে যেখানকার যা গুছিয়ে রাখতেন। কিন্তু সিন্দুকের মধ্যেটায় যে কি, হৃদয় এ পর্যন্ত একদিনও দেখতে পেলে না। সে দু পায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে খুব চেষ্টা করে মরচে ধরা তালা দুটোর ফুটোয় চোখ দিতে পারত, তার উপর তার মাথা উঠত না। তালার ফুটোর মধ্যে অন্ধকারে একটা কি চকচক করছে দেখা যায়, কিন্তু সেটাকে আঙুল দিয়ে টেনে বার করবার অনেক চেষ্টা করেও হৃদয় পেরে ওঠেনি। তালা দুটোকে যদি ভেঙে ফেলা যেত, তবে তালার মধ্যের জিনিস, সেই সঙ্গে সিন্দুকের মধ্যেটাও সে দেখে নিতে পারত। তালাটা কি করে ভাঙা যায় ভাবতে ভাবতে হৃদয়ের হাই উঠতে লাগলো, আর চোখও ঢুলে এলো। সেই সময় কুলুঙ্গি থেকে গণেশের ইঁদুরটা জ্যান্ত হয়ে ঝুপ করে সিন্দুকের ডালায় লাফিয়ে পড়ে ল্যাজ উঠিয়ে ছুটোছুটি আরম্ভ করলে। হৃদয় স্পষ্ট দেখতে পেলে গণেশ মোটা পেটটি নিয়ে সুঁড় দোলাতে দোলাতে সিংহাসন থেকে নেমে কুলুঙ্গির ধারে পা ঝুলিয়ে বসে ঢোল বাজাতে লাগলেন, আর ইঁদুরটা তালে তালে লেজ নেড়ে গলার ঘুঙুরের ঝুমঝুম শব্দ করে করে নাচতে থাকল। হৃদয় ইঁদুর অনেক দেখেছে, গণেশের গল্পও অনেক শুনেছে, কিন্তু জ্যান্ত গণেশ সে কখনো দেখেনি। এই বুড়ো আঙুল যতটুকু, গণেশটি ঠিক ততটুকু। পেটটি বিলিতি বেগুনের মতো রাঙা চিকচিকে, মাথাটি সাদা, সুঁড়টি ছোট একটি কেঁচোর মতো পেটের উপর গুটিয়ে রয়েছে। কান দুটি যেন ছোট দুখানি কুলো, তাতে সোনার মাকড়ি দুলছে। গলায় একগাছির উপর তারের পইতে ঝোলানো, পরনে লাল পেড়ে 5 আঙুল একটি হলদে ধুতি, গলায় তার চেয়ে ছোট একখানি কোঁচানো চাদর, মোটা সোটা এতটুকু দুটি পায়ে আংটির মতো ছোট ছোট ঘুঙুর, গোলগাল 4টি হাতে বালা, বাজু, তাড়, গলা থেকে লাল সুতোয় বাঁধা ছিট মোড়া ছোট্ট ঢোলকটি ঝুলছে। কথক ঠাকুর সংস্কৃতে গণেশ বন্দনা করতেন। গণেশায় নমঃ নমঃ আদি ব্রহ্ম নিরুপম পরম পুরুষ পরাৎপর, খর্বস্থূল কলেবর গজমুখ লম্বোদর, মহাযোগী পরম সুন্দর। হেলে শুণ্ড বাড়াইয়া সংসার সমুদ্র পিয়া, খেলা ছলে করহ প্রলয়, ফুৎকারে করিয়া বৃষ্টি, পুনঃ কর বিশ্ব সৃষ্টি, ভালো খেলা খেলো দয়াময়। এই বন্দনা শুনে সে গণেশকে মনে করেছিল না জানি কতই বড়, একেবারে পদভরে মেদিনী কম্পমানা। মেঘগর্জনের মতো ঢোল বাজিয়ে তাল গাছের গুঁড়ির মতো মোটা সুঁড় দোলাতে দোলাতে কানের বাতাসে ঝড় বইয়ে গণেশ নেচে বেড়াচ্ছেন। আসলে গণেশ যে গণেশ দাদা পেট্টি নাদা, গলায় একটি ঢোলক বাঁধা, পিটুলির পুতুলটির মতো একেবারে ছোট, ঢোলকটি মাদুলির চেয়ে বড় নয়, আর তিনি নিজে তাঁর ইঁদুরটির চেয়ে একটু ছোট, এটা হৃদয় এই প্রথম দেখলে। হৃদয়ের এক খাঁচা বিলিতি ইঁদুর ছিল, না খেতে পেয়ে সেগুলো মরেছে। এখন গণেশের সঙ্গে ইঁদুরটিকে ধরবার ফন্দি সে মনে মনে আঁটতে লাগল। ঘরের মধ্যে নানা জিনিস ছিল, কোনটা গণেশ ধরার কাজে লাগে তাই হৃদয় দেখতে লাগল। তার এমন সাহস ছিল না যে গণেশকে গিয়ে চেপে ধরে, যদি দাঁত ফুটিয়ে দেয়। বাটনা বাটার নোড়াটা হাতের কাছে পড়েছিল, কিন্তু সেটা ছুঁড়ে মারলে গণেশ এত ছোট যে চেপটে যাবার ভয় আছে। পিতলের বকনোটা চাপা দেওয়া যায়, কিন্তু গণেশকে তা থেকে বার করে খাঁচায় পোড়া মুশকিল। আটা কাঠিটা পেলে ঠিক হতো, কিন্তু হৃদয়ের বাবা সেটা চালের মটকায় তুলে রেখেছেন। লক্ষ্মীর ঝাঁপিটা কাজে লাগতে পারে, কিন্তু গণেশ তো তার মধ্যে ইচ্ছে করে না সেঁধলে জোর করে ঢোকানো যায় না। চারদিক দেখতে দেখতে কোণে ঠেসানো চিংড়ি মাছ ধরা কুঁড়ো জালিটার দিকে হৃদয়ের চোখ পড়ল। তখন গণেশ সিন্দুকের উপরে নেমে উপরের দুহাতে তুড়ি দিয়ে নিচের দুহাতে ঢোলে চাঁটি মেরে ইঁদুরের সঙ্গে সঙ্গে ঢোল বাজিয়ে নৃত্য করছেন। হৃদয় সাঁ করে কুঁড়ো জালি যেমন চাপা দেওয়া, অমনি গণেশ তার মধ্যে আটকা পড়ে যাওয়া। ইঁদুরটা টপ করে লাফিয়ে কুলুঙ্গির উপরে একেবারে সিংহাসনের তলায় যেমন ঢুকেছে, অমনি মাটির সিংহাসন দুম করে উল্টে চুরমার হয়ে গেল। ইঁদুর ভয় পেয়ে ল্যাজ তুলে কোথায় যে দৌড় দিলে তার ঠিক নেই।
গণেশ জালের মধ্যে মাথা নিচু করে 2 পা আকাশে ছুঁড়তে লাগলেন আর বলতে থাকলেন, ছেড়ে দে, ছেড়ে দে বলছি। কিন্তু দাঁতে শুঁড়ে ঢোলকে জালে এমনি জড়িয়ে গেছেন যে গণেশের নড়বার সাধ্যি নেই। তালের নুটির মতো জালের মধ্যে আটকা পড়ে গণেশ হাঁপাতে হাঁপাতে মা দুর্গাকে স্মরণ করতে লাগলেন। সেই সময় ইঁদুর অন্ধকারে আস্তে আস্তে এসে কটাস করে হৃদয়ের পায়ে এমনি দাঁত বসিয়ে দিলে যে যন্ত্রণায় সে ছটফট করতে লাগলো। হৃদয় জাল ফেলে পায়ে হাত বুলোচ্ছে, এমন সময় গণেশ শুঁড়ে দাঁতে জাল কেটে বেরিয়ে নিজ মূর্তি ধরলেন। মার মার ঘের ঘার হান হান হাঁকিছে, হুপ হাপ দুপ দাপ আশপাশে ঝাঁকিছে, অট্ট অট্ট ঘট্ট ঘট্ট ঘোর হাসে হাসিছে, হুম হাম খুম খাম ভীম শব্দ ভাসিছে, ঊর্ধ্ববাহু যেন রাহু চন্দ্র সূর্য পাড়িছে, লম্ফ ঝম্ফ ভূমিকম্প নাগদন্ত লাড়িছে, পাদ ঘায়ে ঠায় ঠায় জোড়া লাথি ছুটিছে, খণ্ড খণ্ড লণ্ড ভণ্ড বিস্ফুলিঙ্গ উঠিছে, হুল থুল কুল কুল ব্রহ্মডিম্ব ফুটিছে, ভস্ম শেষ হইল দেশ, রেণু রেণু উড়িছে। দেখতে দেখতে চালে গিয়ে গণেশের মাথা ঠেকল। তিনি দাঁত কড়মড় করে বললেন, এত বড় আস্পর্ধা! ব্রাহ্মণ আমি, আমার গায়ে চিংড়ি মাছের জাল ছোঁয়ানো! যেমন ছোট লোক তুই, তেমনি ছোট বুড়ো আংলা জখ হয়ে থাক। বলেই গণেশ শুঁড়ের ঝাপটায় হৃদয়কে 7 হাত দূরে ঠেলে ফেলে ভুস করে চণ্ডীমণ্ডপের চাল ফুঁড়ে অন্তর্ধান হলেন। হৃদয় একদিকের দেয়ালে মাথা ঠুকে ঘুরে পড়ল, আর দেখতে দেখতে তার কপাল ফুলে বেল হলো। সে বিষম ভয় পেয়ে তাড়াতাড়ি মাথায় হাত বুলোতে বুলোতে উঠে দেখলে কেউ কোথাও নেই। মেঝেতে ভাঙা গণেশের একরাশ রাঙা মাটি ছড়ানো রয়েছে। গণেশ ভেঙেছে দেখলে বাবা আর তাকে আস্ত রাখবেন না ভেবে হৃদয় মাটিগুলো কুড়িয়ে সিন্দুকের পাশে লুকিয়ে রাখতে গিয়ে দেখে সিন্দুকটা এত বড় হয়ে গেছে আর সে এত ছোট হয়ে গেছে যে অনায়াসে সিন্দুকের তলায় সে গলে গেল। মাথার উপর কড়ি কাঠের মতো সিন্দুকের তলাকার তক্তাগুলো, তার থেকে আরশোলা ঝুলছে। একটা আরশোলা শুঁড় উঁচিয়ে তাকে তেড়ে এলো। হৃদয় ভাবছে তখনও সে বড়ই আছে, যেমন আরশোলাকে মারতে যাবে অমনি সেটা উড়ে এসে এক ডানার ঝাপটায় তাকে উল্টে ফেলে বললে, ফের চালাকি করবি তো কামড়ে দেবো। এখন তুই ছোট হয়ে গেছিস, মনে নেই? আগের মতো আর বাহাদুরি চলবে না বলছি। হৃদয় ভয়ে তাড়াতাড়ি সিন্দুকের তলা থেকে বেরিয়ে নিজের তক্তায় উঠতে গিয়ে দেখে তক্তার খুঁড়োটা তার মাথার থেকে অনেক উঁচুতে উঠে গেছে। তখন হৃদয় বুঝলে গণেশের শাপে সে বুড়ো আঙুলের মতো ভয়ানক ছোট হয়ে একেবারে বুড়ো আংলা হয়ে পড়েছে। হৃদয় প্রথমটা ভাবলে সে স্বপন দেখছে, কিন্তু 3-4 বার চোখ বুজে খুলে নিজের গায়ে চিমটি কেটে যখন সে বুঝলে সব সত্যি, একটুও স্বপ্ন নয়, তখন হৃদয় মাথায় হাত দিয়ে বসে পড়ে ভাবতে লাগলো, কি করা যায় এখন? গণেশ তো শাপ দিয়ে গেলেন জখ হয়ে থাক, কিন্তু জখ বলে কাকে? এই বুড়ো আঙুলটির মতো ছোট থাকা, না আর কিছু ভয়ানক হবে? অন্য ছেলে হলে ভয় ভাবনায় একেবারে হতবুদ্ধি হয়ে বসে থাকত, কিন্তু হৃদয় ছিল নির্ভয়। সে জখ কাকে বলে কারো কাছে জানবার জন্যে এদিক ওদিক চাইতে লাগলো। ছোট হবার সঙ্গে হৃদয়ের দুষ্টুবুদ্ধিও ছোট হয়ে গেছে। কাজেই সে মাটিতে মাথা ঠুকে গণেশকে মনে মনে প্রণাম করতে লাগলো আর বলতে থাকলো, ঠাকুর, এবারকার মতো মাফ করো, আর আমি এমন কাজ করব না, ঘাট হয়েছে। জখ কাকে বলে বলে দাও। কিন্তু গণেশ কোনো সাড়া শব্দ দিলেন না। গণেশের ইঁদুর হৃদয়ের উপর ভারী চটেছিল, এতক্ষণ তার ভয়ে সে মটকা থেকে নামতে পারেনি। হৃদয় ছোট আর ভালো মানুষ হয়ে গেছে দেখে সে গোঁফ ফুলিয়ে কাছে এসে বললে, কেমন, যেমন কর্ম তেমনি ফল। এখন থাকোগে পাতালে জখ হয়ে অন্ধকারে বসে, আর আলোতেও আসতে পাবে না, বাপ মাকেও দেখা হবে না। বাপ মায়ের উপর হৃদয়ের বড় একটা টান ছিল না, কিন্তু পাতালে চুপটি করে থাকা কিছুতেই সে পারবে না। সে ইঁদুরকে শুধলে, ভাই, জখ কিরকম? ইঁদুর উত্তর করলে, সেকালে লোকে ছেলে পিলে না হলে বুড়ো হয়ে মরবার সময় জখ বসাতো। জোঁক বসানো নয়, জখ বসানো। আগে সব বাড়িতে একটা করে চোর কুঠরি ছিল। ডাকাত পড়লে সেই ঘরে মেয়ে ছেলেদের নিয়ে গেরস্তরা গিয়ে লুকিয়ে থাকত। এই চোর কুটরির নিচে অন্ধকার সিঁড়ি দিয়ে নেমে
পাতালের মধ্যে একটা কুয়োর মতো অন্ধকার জায়গায় লোকে কখনো কখনো জক বসাতো। ছেলে ধরা দিয়ে খুঁজে খুঁজে তোমার মতো নিডর দুষ্টু ছেলে তারা ধরে এনে তাকে ভালো কাপড়, সিঁদুরের টিপ দিয়ে বলির পাঁঠা যেমন করে সাজায়, তেমনি করে সেই অন্ধকার পাতালপুরীতে এক থালা খাবার, এক ভাঁড় জল দিয়ে নিজে না খেয়ে, দান ধ্যান না করে যেসব ধন দৌলত জমা করেছে তারই কাছে বসিয়ে দিয়ে একটি পিদিম জ্বালিয়ে তারই নিচে একটা গোখরো সাপের হাঁড়ি রেখে বলতো, এই জকের ধন তুমি আগলে থাকো, যে এখানে ঢুকবে তাকে যেন সাপে খায়। রিং টিং ফট এই মন্তর বলে বুড়ো গর্তের মুখে একটা মস্ত পাথর চাপা দিয়ে বেরিয়ে আসতো। হৃদয় বিষম ভয় পেয়ে বলে উঠল, তারপর? তারপর আর কি, 2-4 দিনে থালার খাবার, ভাঁড়ের জল ফুরিয়ে গেলে ছেলেটা রোগা হয়ে শুকিয়ে শুকিয়ে মরে যেত। পিদিমটাও তেল ফুরিয়ে নিভে গেলে অন্ধকারে ডাঁশ পোকা সব বেরিয়ে তার গায়ের মাংস ছিঁড়ে খেয়ে ফেলত। সেই সময় গোখরো সাপ ডাঁশের লোভে হাঁড়ি ভেঙে বেরিয়ে এসে মরা ছেলেটার ফাঁপা মাথার খুলিটার মধ্যে বাসা বেঁধে ধন দৌলত আগলাত। আর ছেলেটা জক হয়ে সেই অন্ধকারে খিদের জ্বালায় কেবলই কাঁদত। আর এই পর্যন্ত শুনেই হৃদয়ের এমন ভয় হলো যে সে ভাবলে যেন তার চারদিকে অন্ধকারে ডাঁশ পোকাগুলো বেরিয়েছে, আর যেন লক্ষ্মীর ঝাঁপিটার মধ্যে থেকে গোখরো সাপ ফোঁসলাচ্ছে। ইঁদুর হৃদয়কে ভয় দেখিয়ে বললে, শুনলে তো, এখন ছেলে ধরা তোমাকে দেখেছে কি ধরে জকে বসিয়েছে। পালাও এই বেলা, মানুষের কাছে আর এগিয়েও না, ধরা পড়লে মুশকিল। বলেই ইঁদুর কুলুঙ্গিতে উঠে বসল। হৃদয় কেঁদে বললে, আর কি আমি মানুষ হব না? ইঁদুর হেসে বললে, গণেশ ঠাকুরের দয়া না হলে আর মানুষ হওয়া হচ্ছে না। হৃদয় আরও ভয় পেয়ে শোধালে, গণেশ গেলেন কোথা? তার দেখা পেলে যে আমি পায়ে ধরে মাপ চাই। এবার যদি তিনি আমায় মানুষ করে দেন, তবে নিশ্চয় বলছি কোনোদিন সন্দেশ চুরি করে খাবো না, খেয়ে আর মিছে কথা বলবো না, পড়বার সময় আর মিছিমিছি মাথা ধরবে না, তেষ্টাও পাবে না, গুরুমশাইকে দেখে আর হাসবো না, বাপ মায়ের কথা শুনবো, রোজ তোমার চন্নামেত্য খাবো, 100 দুর্গা নাম লিখবো। এবার থেকে বামুনের দোকানের পাউরুটি আর হাঁসের ডিম ছাড়া অন্য কিছু ছুঁই তো গঙ্গা স্নান করব। এমনি ভালো মানুষ হবার যত কিছু প্রতিজ্ঞা, কোনোটা করতে হৃদয় বাকি রাখলে না। কিন্তু এতেও গণেশ খুশি হয়ে তাকে মানুষ করে দিতে ঘরে এলেন না দেখে বাইরেটায় সে একবার গণেশকে খুঁজে দেখবার মতলবে দরজার ফাঁক দিয়ে গলে বেরুল। পাড়াগাঁয়ের সব বাড়ি যেমন, হৃদয়ের বাড়িও তেমনি ছিল। পূবে হাঁস, পশ্চিমে বাঁশ, উত্তর বেড়ে, দক্ষিণ ছেড়ে। ঘরের দাওয়া থেকে নেমেই 1 হাত অন্তর একখানা চৌকো টালি পাতা রয়েছে। এমনি নানা দিকে সোজা বাঁকা ভাঙা আস্ত টালিগুলো মাটির উপরে পেতে রাস্তা হয়েছে, পুকুর পাড়ে যাবার, গোয়ালে যাবার, হেঁসেলে ঢোকবার। বর্ষার সময় যখন জলে সব ডুবে যায়, তখন এই টালির উপর পা ফেলে চলে যাও, একটুও পায়ে জল লাগবে না। আবার যেখানে জল যাবার নালা, তার উপরে এপার ওপার করবার জন্য 2 টুকরো নারকেল গাছের গুঁড়ি পাটাতন করে পাতা, পুলের মতো তার উপর দিয়ে সোজা চলে যাও। হৃদয় এখনো থেকে থেকে ভুলে যাচ্ছে যে সে আর বড় নেই, ঘরের দাওয়া থেকে আগেকার মতো লাফিয়ে নামতে গেছে, আর অমনি চিৎপাত। মনে হলো যেন 1 তলার উপর থেকে পড়েছে। ভাগ্যে 1 আঁটি খড়ের উপরে পড়েছিল, না হলে হৃদয় সেদিন টের পেতেন বেড়াল ছানাকে দাওয়া থেকে হঠাৎ ঠেলে ফেললে কতটা তার লাগে। গোটা কতক ছাতারে পাখি বাঁশ ঝাড়ের তলায় শুকনো পাতা উল্টে উল্টে ফড়িং খেয়ে বেড়াচ্ছিল। বুড়ো আংলা ডিগবাজি খেয়ে পড়ে যেতে দেখে বলে উঠল, ছি ছি, ও হৃদয়, হলো কি, ছি ছি। অমনি কুবো পাখি বাঁশের ডগা থেকে বলে উঠল, দুও, বেশ হয়েছে, দুও। আর অমনি চারদিক থেকে হাঁস, হাঁসের ছানা, মুরগি, মুরগির ছানা, কাদা খোঁচা পানকৌড়ি, এমনি সব ঘরের আশপাশের পোষা পাখি, বুনো পাখি মজা দেখতে ছুটে এসে হৃদয়কে ঘিরে চেঁচাতে লাগলো, হাসতে লাগলো, ছি ছি, ছ্যা ছ্যা, দেখ দেখ, ঠিক হয়েছে, বেশ হয়েছে, বুড়ো 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 আংলা, ও হৃদয়, হলো কি? কুঁকড়ো ঘাড় ফুলিয়ে বললে, কে হলো? চড়াই ল্যাজ নেড়ে বললে, এ কি, জক নাকি? হৃদয় যখন মানুষ ছিল তখন পাখিদের কিংবা জানোয়ারদের কথা একটুও বুঝতো না, কিন্তু জক হয়ে পরিষ্কার বুঝতে পারছে। কুঁকড়ো বলছে,
কেমন, আর আমার ঝুঁটি ধরে টানবে? মুরগি অমনি বললে, যেমন দুষ্টুমি তেমনি শাস্তি হয়েছে। চুরি করো আমার ছানা, এইবারে এক ঠোকরে মাথা ফুটো করে দেব। বলে মুরগিটা হৃদয়কে ঠোঁট বাড়িয়ে তেড়ে গেল। পাতিহাঁস অমনি বলে উঠল, থাক থাক, এবার মাফ করো। কুঁকড়ো মাথা নেড়ে বললে, তোর এমন দশা করলে কে? রাজহাঁস অমনি নাক তুলে শুধলে, এহ। হৃদয় পাখিদের কথা বুঝতে পারছে জেনে মনে মনে খুশি হলো বটে, কিন্তু মুরগি হাঁস যারা একদিন তাকে দেখলে ভয়ে দৌড় দিত, এখন তারা মুখের সামনে দাঁড়িয়ে হাসবে, এটা হৃদয় সইতে না পেরে এক ঢিল ছুঁড়ে ধমকে উঠল, প্যাঁক প্যাঁক করিস নে বলছি, পালা। হৃদয় যে এখন এতটুকু হয়ে গেছে, পাখিরা তাকে ভয় করবে কেন? সব পাখি একসঙ্গে খ্যাঁক খ্যাঁক করে তেড়ে উঠল, দূর হ দূর হ, পালা। ধাড়ি বাচ্চা সব পাখি চারদিকে ঘিরে এমনি চেঁচামেচি করতে লাগলো যে হৃদয়ের কানে তালা ধরবার জোগাড়। বেচারা কোথায় পালাবে ঠিক পাচ্ছে না। এমন সময় আস্তা কুঁড় থেকে ছাই পাঁশ মেখে বাঘের মতো ডোরা টানা এক বেড়াল চান সেরে সেই দিকে আসতে লাগলো, কিও কিও বলতে বলতে। বেড়ালের সাড়া পেয়েই পাখিরা যেন কত ভালো মানুষের মতো মাটিতে যেন পোকাই খুঁজছে এইভাবে পায়ে পায়ে হৃদয়ের কাছ থেকে সরে পড়ল। বেড়াল ষষ্ঠীর বাহন, ইঁদুরের সঙ্গে গণেশ কোথায় লুকিয়ে আছেন নিশ্চয় সে জানে ভেবে হৃদয় দৌড়ে গিয়ে বেড়ালকে গণেশের কথা শুধোলে। বেড়াল অমনি লেজ গুড়িয়ে সামনে দুই থাবা রেখে গম্ভীর হয়ে বসে চোখ পিটপিট করতে করতে যেন হৃদয়ের কথা শুনেও শুনলে না এইভাবে পায়ের আঙুল থেকে লেজের ডগাটি পর্যন্ত রোদে বসে চেটে চেটে সাফ করতে লাগলো। হৃদয় একবার পাখিদের রাগিয়ে জব্দ হয়েছে, সে বেড়ালকে খুব মিষ্টি করে আবার শুধোলে, বলো না মেনি, গণেশ ঠাকুর কোন দিকে গেলেন? মেনি বললে, গণেশ ঠাকুর কাছেই এক জায়গায় আছেন, কিন্তু তোমাকে বলছি নে বাপু। হৃদয় আরও নরম হয়ে বললে, লক্ষ্মীটি বলো কোথায়, তিনি আমার কি দশা করেছেন দেখছ? বেড়াল যেন অবাক হয়ে সবুজ চোখ দুটো বড় করে হৃদয়ের দিকে চাইলে, তারপরে গোঁফ ফুলিয়ে ফ্যাঁচ করে দাঁত মুখ খিঁচিয়ে বললে, তোমায় দেখে দুঃখ হবে না? আমার লেজে কত কাঁকড়া ধরিয়েছ তুমি। তোমাকে গণেশের খবর দেব না তো দেব কাকে? হুঁ। বলে বেড়াল একবার গা ঝাড়া দিলে। হৃদয় আর রাগ সামলাতে না পেরে, দেখবি ল্যাজ ধরে টানি কিনা বলে যেমন বেড়ালের দিকে এগিয়ে গেছে, অমনি বেড়াল বাঘের মতো ফুলে উঠল। তার রোঁয়াগুলো সজারুর কাঁটার মতো সোজা হয়ে উঠেছে, পিঠ ধনুকের মতো বেঁকেছে। লেজ ফুলিয়ে কান দুটো শটান করে কটমট করে চেয়ে বেড়াল নখে মাটি আঁচড়াতে লাগলো। হৃদয় বেড়াল দেখে ভয় পাবার ছেলে নয়, যেমন সে তেড়ে বেড়ালকে ধরতে গেছে অমনি বেড়াল ফ্যাঁচ করে হেঁচে এক থাপ্পড়ে হৃদয়কে উল্টে ফেলে তার বুকে দুই পা দিয়ে চেপে বসে দাঁত খিঁচিয়ে বললে, আবার বজ্জাতি, এখনো বুঝি শিক্ষা হয়নি? বুড়ো আংলা কোথাকার, জানিস এখন নেংটি ইঁদুরের মতো তোকে ঘাড় মোটকে খেয়ে ফেলতে পারি। বেড়াল যে ইচ্ছে করলে এখনই নখ দিয়ে তার বুকটা চিরে দাঁত দিয়ে তার কান দুটি কেটে নিতে পারে, তা বাঘের মতো বেড়ালের নিজ মূর্তি দেখে হৃদয় আজ বেশ বুঝলে। সে নিজে যে আজ কত ছোট হয়ে গেছে তাই ভেবে হৃদয়ের চোখে জল এলো। চোখে জল দেখে বেড়াল হৃদয়কে ছেড়ে দিয়ে বললে, ব্যাস, আজ এইটুকু শাস্তি দিয়ে ছেড়ে দিলুম। তোর মায়ের অনেক নিমক খেয়েছি, আজ দেখিয়ে দিলুম তোর জোর বেশি না আমার জোর বেশি। আর কখনো পশু পাখির সঙ্গে লাগতে যাস নে, যা। বাঘের মাসি বেড়াল চার পায়ে দাঁড়িয়ে একবার গা ঝাড়া দিয়ে লেজটা বুড়ো আঙুলের মতো দুবার হৃদয়ের মুখের সামনে নেড়ে আবার ভালো মানুষটির মতো আস্তে আস্তে হেঁসেলের দিকে চলে গেল। হৃদয় লজ্জায় মাথা হেঁট করে আস্তে আস্তে গোয়াল বাড়িতে গণেশকে খুঁজতে চলল। ধলা গাই, কোপলে গাই, কালো গাই, তিন গাই গোয়ালে বাঁধা। হৃদয় কাছে আসতেই এই তিন গাই এমনি দাপাদাপি হামাহামি শুরু করে দিলে যে মনে হলো 30টা ষাঁড় সেখানে হুটোপাটি লাগিয়েছে। হৃদয় শুনলে ধলা বলছে, হবে না, মাথার উপর ধর্ম আছেন। হুঁ। কোপলে গাই বললে, আমার কানে বলতা ছাড়া। হুঁ।
এই সময় হৃদয়কে গোয়ালের দুয়ারে দেখে কালো গাই লাথি ছুঁড়ে বললে, খবরদার, দেখেছ, এক লাথিতে মাথার খুলি ফাটিয়ে দেব। ধলা বললে, হয় না, এইবার একবার শিং ধরে নাড়া দিবি। কোপলে বললে, একবার বলতা নিয়ে কাছে এসো না, মজাটা টের পাইয়ে দিচ্ছি। কালো, সে সবচেয়ে বুড়ি, সবচেয়ে জোরালো গাই, সে বললে, বড় যে আমাকে ঢিল মারা হতো, আবার সেদিন আমাকে জুতো ছুঁড়ে মারা হয়েছিল। হায়, একবার আমার খুরের ঘা খেয়ে যা। রোজ দুধ দুইবার সময় দুধের কেড়ে উল্টে দিয়ে মাকে নাস্তা নাবুদ করে তবে ছাড়তিস। আহা, এমন দিন নেই যে তিনি তোর জন্য না কেঁদেছেন। আয়, আজ একবার তার শোধ তুলব। বাপ রে বাপ, কি দুষ্টু ছেলে গো! গণেশ ঠাকুর, তাঁর সঙ্গে লাগা। হৃদয় গরুদের সঙ্গে ভাব করে বলতে চাইছিল, যদি তারা গণেশ ঠাকুরকে দেখিয়ে দেয় তবে কোনোদিন আর সে কারো কাছে কোনো অপরাধ করবে না। কিন্তু গাই তিনটে এমনি ঝাঁপাঝাঁপি আরম্ভ করলে যে হৃদয়ের ভয় হলো যদি দড়ি ছিঁড়ে এরা বেরোয় তবে আর রক্ষে রাখবে না। সে আস্তে আস্তে গোয়াল ছেড়ে সরে পড়ল। পশু পাখি কেউ তাকে তো দয়া করলে না। গণেশের দেখা যদিই বা পাওয়া যায়, তবে তিনিও যে এদেরই মতো তাকে খেদিয়ে দেবেন না, তারই বা ঠিক কি? সবার কাছে তাড়া খেয়ে বেচারা হৃদয় বেড়ার ধারে মুখ চুন করে এসে বসল। এ জন্মে আর সে মানুষ হবে এমন আশা নেই। মা বাপ হাট থেকে যখন এসে দেখবেন ছেলেটি জখ হয়ে গেছে, তখন তাদের দুঃখের আর সীমা থাকবে না, সে তো জানা কথা। কিন্তু পাড়ার লোক, এমনকি ভিন গাঁ থেকে ছেলে বুড়ো সবাই বুড়ো আংলা দেখতে দলে দলে এসে তাকে ঘেরাও করবে। হয়তো কাগজওয়ালারা তার ছবি তুলে ছাপিয়ে দেবে, নিচে বড় বড় করে লিখে, আমতলিতে এই অবতারটি নষ্টামির ফল পেয়েছেন, ইনি দ্বিতীয় কালা পাহাড়, হিন্দুকুল কলঙ্ক। হয়তোবা কোনোদিন আলিপুরের চিড়িয়াখানায় নতুন জানোয়ার বলে টিকিট মারা খাঁচায়, নয়তো তেলে ভেজে জাদুঘরের কাঁচের সিন্ধুকে চাবি দেওয়া হবে। হৃদয় আর ভাবতে পারলে না, দুই হাতে মুখ ঢেকে কাঁদতে লাগলো। আর সে মানুষের ছেলেদের সঙ্গে খেলতে পাবে না, সবাই তাকে দেখলে জক বলে সরে যাবে, কেউ তার সঙ্গে মেয়ের বিয়ে দেবে না। আর এই ঘর বাড়ি, হৃদয় তাদের বাড়ির দিকে চেয়ে দেখলে, খড়ের চাল ছোট ছোট তিনখানি থাকবার ঘর, তার চেয়ে ছোট রান্নাঘরখানি, তার চেয়ে ছোট গোয়াল ঘর, ঢেঁকি শাল, ধানের মরাই, আর এতটুকু সেই পুকুর, তার চারদিকে চারটিখানি শাকসবজি। হৃদয়দের বাড়ি নেহাত সামান্য রকমের, কিন্তু তাহলেও এই সামান্য জমিটুকু, কখানি ঘর, হাঁস পুকুর, বাঁশ ঝাড়, তেঁতুল গাছটি নিয়ে কি সুন্দরই ঠেকল, যেন একখানি ছবি। অথচ এই বাড়ি ছেড়ে কতবার হৃদয় মনে করেছে পালাবে, আজ কিন্তু সেই বাড়ির দিক থেকে তার চোখ আর ফিরতে চায় না। দিনটি আজ আমতলি গ্রামখানির উপর, তাদের এই ঘর কখানির উপর কি আলোই ফেলেছে। চারদিক ঝকঝক করছে, ছুপছুপ করছে, পাখি গাইছে, ভোমরা উড়ছে, বাতাস ছুটেছে, নদী চলেছে কলকল, কুলকুল, ফুরফুর। চারদিক আজ উলসে উঠেছে। কেবল মাঝে বসে রয়েছে হৃদয়, একলাটি মুখ চুন করে। সে ভাবছে কোথায় যাবে, কি করবে। সে জখ হয়েছে, মানুষের সঙ্গে তার সম্পর্ক উঠে গেছে। গণেশের অভিশাপে এখন অন্ধকার পাতালপুরীতে সাপের সঙ্গে জখ হয়ে থাকা ছাড়া আর কি উপায় আছে? গণেশের সন্ধান করে শিবের বাড়ি কৈলাস পর্বত পর্যন্ত যদি তাকে হেঁটে যেতে হয় তাও স্বীকার, কিন্তু পাতালপুরীতে সে কিছুতে যেতে পারবে না। এই প্রতিজ্ঞা করে হৃদয় কোমর বেঁধে উঠে দাঁড়াল। এই সময় শ্যাওলায় পিছল রাস্তা দিয়ে গুগলি আস্তে আস্তে চলেছে। হৃদয়কে গুগলি শুধলে, কোথায় যাওয়া হচ্ছে এত তাড়াতাড়ি? হৃদয় পাখিদের কাছে, পশুদের কাছে দাবড়ি খেয়ে ঢিঠ হয়ে গিয়েছিল। এবারে সে খুব ভদ্রতা করে উত্তর দিলে, আজ্ঞে, আমি কৈলাস পর্বতে শ্রী শ্রী গণেশ ঠাকুরের শ্রীচরণে কিছু নিবেদন করতে যাচ্ছি। আপনি কোথায় যাচ্ছেন? গুগলি উত্তর করলে,
আমি গঙ্গাসাগরে স্নান করতে যেতেছি। হৃদয় মুচকে হেসে শুধলে, কতদিনে সেখানে পৌঁছবেন? যে কয়দিনে পারি, বলে গুগলি হৃদয়কে শুধলে, কৈলাস পর্বতে তুমি কখন পৌঁছাবে? বোধহয় 2-4 দিনে, বলে হৃদয় আস্তে আস্তে গুগলির সঙ্গে চলল। গুগলি খানিক চুপ করে থেকে বললে, আমি বোধ করি 1.5 দিনটাকের মধ্যেই গঙ্গাসাগরে পৌঁছে যাব, কি বলো? হৃদয় এবার ঘাড় নেড়ে বললে, তা কেমন করে হবে? যে গুটি গুটি আপনি চলেছেন, তাতে ওই হাঁসপুকুরে পৌঁছতেই তো আপনার 1 দিন লাগবে। গুগলি বললে, ওখান থেকে না হয় বড় জোর 1টা দিন লাগুক, পুকুরের ওপারটাতেই তো সমুদ্র। হৃদয় হেসে বললে, তবেই হয়েছে। পুকুরের ওধারে পুকুরের পাড়, তারপরে সবজি ক্ষেত, তার ওধারেতে পান্তর মাঠ, মাঠের ওধারে সব গ্রাম, গ্রামের পরে বন, বনের পর নদী, নদীর ওপারে নগর, নগরের পরে উপনগর, তারপরে উপবন, উপবনের পরে উপদ্বীপ, তারপরে উপসাগরের উপকূল, তারপর উপসাগর, যেখানে গঙ্গার স্রোত গিয়ে পড়েছে। 1.5 দিন কি 1.5 বছরে সেখানে পৌঁছতে পাবেন কি না সন্দেহ। কেন মিছে হাঁটছেন? নিজের ঘরে ফিরে যান। গুগলি ভাবলে হৃদয় তার সঙ্গে মস্করা করছে। সে আকাশে নাক তুলে বললে, আর তুমি ভাবছো 1-4 কৈলাস পর্বতে যাবা, এই পিঁপড়ার মতো সরু সরু ঠ্যাং চালিয়ে? যদি দিন রাত চলে যেতে পারো, তথাপি 4 বছরে তুমি সেখানে পৌঁছতে পাবো কিনা সন্দেহ। এই আমতলি, ইহার পর জামতলি, তেঁতুলতলি, বটতলি, অমনি পরপর কত যে গ্রাম, তার ঠিকানা মেলে না। তারপর নদীর ধারে এ নগর সে নগর, উপনদীর ধারে সকল উপনগর, তৎপরে এ ঘাট ও ঘাট সে ঘাট, এ মাঠ ও মাঠ সে মাঠ, এ বন ও বন সে বন, তাহার পর উপত্যকা, উপত্যকা বাদে পাহাড়তলি, তৎপরে চিত্রকূট, ত্রিকূট, পরেশনাথ, চন্দ্রনাথের পাহাড় পর্বত, তাহার পর বিন্ধ্যাচল, তাহার পরে সীমাচল, তবে হিমাচল, তৎপরে রামগিরি, তাহার পরে ধওলাগিরি, তৎপরে মানস সরোবর, উহার ওধারে তিব্বত, আরও ওধারে কৈলাস পর্বত। এই নদ নদী পাহাড় জঙ্গল ভাঙতি ভাঙতি সেখানে যাওয়া গঙ্গা ফড়িংটির প্রায় তোমার কর্ম। পক্ষীরাজ ঘোড়া যে, সেও সেখানে জাতি পাবে না 4 সপ্তাহে। তুমি তো তুমি। ঘরের ছেলে ঘরে গিয়া বৈশা থাহ, কৈলাসের আশা ছাড়ি দেও। হৃদয় বললে, আমি যেখানে যাব বলে বেরিয়েছি সেখানে যাবই। গুগলিও বললে, আমিও যেখানে যাত্রা করি বাইরেছি এই বেধ্যকালে, সেইখানে গঙ্গাসাগরে না যাই আমি ছাড়মনি। ঠিক সেই সময় খোঁড়া হাঁস পুকুর থেকে ছপ করে উঠে এসে টুপ করে গুগলিটিকে খেয়ে মাঠের দিকে চলল। হৃদয় তাকে শুধলে, কোথায় যাওয়া হচ্ছে? মানস সরোবরে, বলে হাঁস হেলতে দুলতে আগুয়ান হল। হৃদয় দেখলে, বড় সুবিধে। মানস সরোবর পর্যন্ত হাঁসের সঙ্গে যাওয়া যাবে, তারপর তিব্বত, তারপরেই কৈলাস। সে আর কোনো কথা না বলে তার মা সুবচনী ব্রত করতে যে খোঁড়া হাঁস পুষেছিলেন তারই সঙ্গে ঘর ছেড়ে বেরিয়ে পড়ল। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org, GOLPOKOTHARASOR.org।